চারজনই স্নান করে বেরিয়ে পড়েছি। আজই আবার আমার রাত্রিবেলায় ট্রেন আছে, সন্ধ্যে 6টায় ট্রেন আছে, আমাকে বেরিয়ে যেতে হবে। এখন আমি এখানে 3টে খুব জাগ্রত মন্দির আছে, সেগুলো যাব। মন্দিরগুলো যখন যাবো তোমাদেরকেও সব দেখাবো, ডিটেলস বলার চেষ্টা করব। চলো আগে যাই, তারপর সব শেষে বলেছি আমাকে এসে নামিয়ে দেবে এতে মহাকাল মন্দিরের ওখানে। বাবাকে আবার একবার দর্শন করব, মা হর্ষিদিকে আবার একবার দর্শন করব, তারপর খাওয়া দাওয়া সেরে একটু কেনাকাটা করার ইচ্ছা আছে। মানে ঠাকুরের জিনিস, সেখানে অন্য কিছু তো পাওয়া যায় না, কিনে বাড়ি চলে যাব। আজ সকালবেলায় তাড়াতাড়ি স্নান করে আমরা বেরিয়ে পড়েছি, কারণ আজ যে 3টে জায়গা দেখব তার গুরুত্ব কত অপরিসীম সেটা জায়গার না গেলে বুঝতে পারতাম না। আজ দেখব প্রায় 2000 বছরের পুরনো একটি মন্দির, যেটা মধ্যপ্রদেশের উজ্জয়নে অবস্থিত এবং মনে করা হয় পুরো ব্রহ্মাণ্ডের একমাত্র মন্দির যেখানে নবগ্রহ শিবলিঙ্গ রূপেই বিদ্যমান। যেহেতু উজ্জয়ন মহাকালেশ্বরের ধাম, এখানে নবগ্রহ শিবলিঙ্গ রূপে বিদ্যমান আছেন এবং এই জায়গায় শিপ্রা নদীর আরও 2 নদীর সাথে সঙ্গম স্থল আছে, এই কারণে এটাকে ত্রিবেণী তীর্থম বলে। এবং এখানে শিপ্রা, গণ্ডকী আর সরস্বতী 3 নদীর মিলনস্থল আছে এবং এই যে জায়গাটা, এখানে এমনই একটা ঊর্জা আছে যে ঊর্জা স্থানে পা দিলে মনে হয় বোঝা যায়। আমি তো এত কিছু না জেনেই শুধু নবগ্রহ মন্দির দর্শন করতে সেখানে পৌঁছে গেছি এবং সেখানে যাবার পর দেখলাম যে মূর্তিটা আছে, মূর্তিটা একটু অদ্ভুত রকমের। সেখানে গ্রহরাজ যেমন আছেন, মানে শনিদেব আছেন, আর একজন শনিদেব আছেন। দেখো যে ছবিটা দেখছি, ছবিটার একদম মানে তোমার ডান দিকে, আমি ভালো করে ছবিটা দেখাই, ডান দিকে। আর বাঁ দিকে আছেন গণেশজি, মাথার উপরে আছে বজরংবলী। বজরংবলীর কৃপা থাকলে শনিদেবের কৃপাদৃষ্টিও নাকি পাওয়া যায়। আর এখানে পুজো দিলে শনিদেবের যে সাড়ে সাথী বা যা কিছু থাকে, এই স্থানটা একটা অদ্ভুত জায়গা যেখানে সকল গ্রহ দোষ কাটানো হয় এবং এই স্থানের সবথেকে বড় মাহাত্ম্য হচ্ছে কালসর্প দোষ এখানে কাটানো হয়, যেটা এই পুরো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে কালসর্প দোষ কাটে। এবং এই জায়গায় যখন আমি গ্রহরাজের পুজো দিয়েছি, এখানে তেল নিবেদন করা হয়। এখানে তেল নিবেদন করলে খুব ভালো হয় এবং তোমরা হয়তো বলতে পারো যে চিনি দি এখানে পুজো করলেই সব মঙ্গল হয়। যদি ওখান অবধি পৌঁছাতে না পারি তাহলে কি কখনোই ভালো হতে পারে না? আমি সবসময় একটা কথা বলি, গ্রহরাজ ন্যায়ের দেবতা। তোমার কর্ম যদি ঠিক থাকে তোমাকে কোথাও যাওয়ার দরকার নেই, যেখানে বসে ঈশ্বরের সাধনা করবে সেখানেই ফল পাবে। কিন্তু এই মন্দিরের ঊর্জা মারাত্মক। এরপর এসে পৌঁছেছি গড়কালিকা। কিছু কিছু মত আছে যে গড়কালিকার এই স্থানে মায়ের ওষ্ঠ পড়েছিল এবং এই স্থানটা শক্তিপীঠ বলে মনে করা হয়। আবার কিছু কিছু জায়গায় এটা সিদ্ধপীঠ। এখানে মা কালী রূপে বিদ্যমান। এইখানে কবি কালিদাস যখন তাকে সবাই অজ্ঞানী বলে হেয় করেছিলেন, তখন তিনি এখানেই, মায়ের মন্দির জলের তলায় ডুবে যাচ্ছিল, কেউ তাকে বলেছিল ওই জল থেকে তুমি মাকে যদি তুলে নিয়ে আসতে পারো তবেই বুঝবো। এবং এইখানেই কবি কালিদাস যখন জলের মধ্যে গিয়ে মা নিয়ে আসেন, মা সন্তুষ্ট হয়ে কালিদাসকে বর দিয়েছিলেন কালিদাস যেন বিরাট বড় জ্ঞানী হন। শক্তি সংগ্রাম তন্ত্রতে অবন্তী সংজ্ঞাকে দেশ কালিকাতন্ত্র বিষয়টিতে এই মা গড়কালিকার উল্লেখ আছে এবং স্কন্ধপুরাণে 24টি মাতৃকার মধ্যে দেবী গড়কালিকা আছেন। ত্রিপুরা রহস্যতে সারা দেশের 12টি প্রধান দেবীর উপাসনালয় যে বলা হয়েছে তার মধ্যে মা গড়কালিকার অবস্থান আছে। আর পুরাণে তো আছেই দেবী ভগবতী মানে মা সতীর ঠোঁট পড়েছিল উজ্জয়িনীতে শিপ্রা নদীর তীরে অবস্থিত এই ভৈরব পর্বতে। লিঙ্গ পুরাণে একটা খুব সুন্দর গল্প আছে। যখন পুরুষোত্তম ভগবান রামচন্দ্র লঙ্কা জয় করে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, তখন উজ্জয়িনীর রুদ্রসাগরের তীরে তিনি কিছুক্ষণ বিশ্রাম নেন। রাতে মা কালিকা তার খিদে পেয়েছে এবং তার ক্ষুধা নিবারণের জন্য শিকারের উদ্দেশ্যে এই রুদ্রসাগরের তীরে আসেন। এখানে তিনি পরম পরাক্রমশালী হনুমানের মুখোমুখি হন। মা হনুমানকে ধরার চেষ্টা করলে হনুমান বিশাল ও ভয়ানক রূপ ধারণ করে। মা হনুমানের এই ভয়ানক রূপ দেখে পালিয়ে যেতে লাগলেন। সেই সময় মায়ের একটি অংশ গলে পড়ে গেছিল, যে কারণে স্থানের নাম গড়কালিকা। আর মহাকবি কালিদাসের কথা তো বললাম। মায়ের আশীর্বাদ পাওয়ার পর মহাকবি কালিদাস শ্যামলা দণ্ডক নামে মহাকালী স্তোত্র সুন্দর রচনা করেছিলেন। এই স্তোত্রম প্রথম মহাকবির মুখ থেকেই এসেছিল।
এই স্থান দর্শন করার পর এগিয়ে চললাম শিপ্রা নদীর ধারে অবস্থিত মঙ্গলনাথের মন্দিরে। এখানে মঙ্গল মানে নবগ্রহের মধ্যে যে মঙ্গল আছেন তিনি দেবাদিদেব রূপেই মানে শিবলিঙ্গের আকারে আছেন এবং এত বড় জাগ্রত একটা পীঠ, এখানে যাদের মঙ্গল দোষ কালসর্প দোষ এগুলো কাটানো হয়, এইভাবে পুজোও করা হয়। তো আমিও এখানে মঙ্গলনাথ শিবের আরাধনা করব বলে পুজো করলাম। ওনারা কি কি পুজোয় লাগে সেই নিয়ম করে আমাকে সমস্ত জিনিস দিয়েছিলেন। আর এখানে যারা মঙ্গল দোষ কাটায় তাদের এইভাবে দেখো সুন্দর করে পুজো করে, অনেকে মাঙ্গলিক থাকে তো তাদের দোষও এখানে কাটানো হয় যাতে তাদের আর কোনো বাধা বিপত্তি না থাকে। আর মঙ্গলনাথের পুজো এখানে এইভাবে করা হয়েছিল। আমরা এক এক করে সবাই দিয়েছিলাম কারণ মঙ্গলনাথের পুজো করতে অনেক সময় লেগে গেছে। পুরাণ বলে মঙ্গল পৃথিবীর সন্তান। মঙ্গল একটি গ্রহ যা পৃথিবী থেকে বিবর্তিত হয়েছে। হিন্দু পুরাণ মতে শিবের অংশ হলো মঙ্গল, কারণ এখানে অনেক গল্প আছে বলছি। তবে তার আগে বলি, শিপ্রা নদীর তীরেই মঙ্গলনাথ মন্দির এমন একটা জায়গায় অবস্থিত যেখান থেকে কর্কট রেখা চলে গেছে। ফলে যদি বলো যে একটা তো তার ঈশ্বরত্বের ঊর্জা যেমন আছে, তেমনি একটা কসমিক পাওয়ার এখানে আছে, এক অসাধারণ ঊর্জাবান জায়গা। এবার আসি গল্পে। মঙ্গলনাথের মন্দিরটা মহাদেবের কাহিনীর সাথে জড়িয়ে আছে। ভগবান শিব অন্ধকাসুর নামে এক রাক্ষসকে বর দিয়েছিলেন যে তার রক্ত থেকে শত শত অসুরের জন্ম হবে। বর পাওয়ার পর রাক্ষস অবন্তিকার মধ্যে বিপর্যয় সৃষ্টি করে। মানুষ তখন দেবাদিদেবের কাছে প্রার্থনা শুরু করে তাদেরকে রক্ষা করার জন্য। ভক্তদের আকুল প্রার্থনায় তাদের কষ্ট দূর করতে দেবাদিদেব মহাদেব স্বয়ং অন্ধকাসুরের সাথে যুদ্ধ করেছিলেন। তুমুল যুদ্ধ হয়। এই যুদ্ধের ফলে দেবাদিদেব ঘামতে শুরু করেন। তার ঘামের ফোঁটার উত্তাপে উজ্জয়িনীর মাটি ফেটে দুভাগ হয়ে যায়। সেখান থেকে জন্ম হয় মঙ্গলের। এবং এই যুদ্ধের ফলে যে রক্তের ফোঁটা সেই সময় পৃথিবীতে পড়েছিল, সমস্ত রক্ত নাকি মঙ্গল গ্রহের দ্বারা শোষিত হয়ে গেছিল, যে কারণে মঙ্গল গ্রহের ভূমির রং লাল। এবং এই যে মঙ্গলনাথ এখানে আছেন তিনি কিন্তু ভীষণভাবে ঊর্জাবান হয়ে আছেন আর পরম শক্তির আধার। একবার তার দর্শন হলে, একবার তার পূজন করলে সমস্তটুকু কেটে যায়। বাকি পড়ে রইল তোমার কর্ম। কর্ম যেমন করবে ফল তো করতেই হবে। তুমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করো, 51 সতীপীঠ দর্শন করো, আর 4 ধাম দর্শন করো, কিন্তু কর্ম তুমি এত অন্যায়পূর্ণ করছো, তাহলে কি তোমার সব কিছু ঠিক হয়ে যাবে? কখনো হবে না। সে কারণে সবার আগে নিজের কর্মটাকে ঠিক রাখতে হবে, ভিতরটাকে পরিষ্কার রাখতে হবে। তোমার ভিতর পরিষ্কার থাকলে তোমার শরীর মানে তোমার মন্দিরের মধ্যে, শরীরই একটা মন্দির, আর সেখানেই দেবতার বাস। এই নিয়ে একটা সুন্দর ব্লগ আনার চেষ্টা করব। আদতে ভগবান থাকেন কোথায়? এই যে এখন যাচ্ছি আমরা, এখানে এসেছিলাম হচ্ছে আবার ভগবান মহাকাল দর্শন করতে। মহাকাল বাজারটা যাওয়ার পথে দেখানোর চেষ্টা করলাম, কারণ শর্ট টাইমে আমরা নামতে পারিনি এখানের বাজারে। তো মহাকালকে দর্শন করতে আবার গেছিলাম, কারণ জানো আমি মহাকালের জন্য আর হরসিদ্ধি মায়ের জন্য 2টো বেলপাতা নিয়ে গেছি। আগের দিন মহাকাল দর্শনের আবেগে আর আমার মহাকালের চরণে সেটা দেওয়া হয়নি। ফলে আমার সমস্ত দর্শনের পর মঙ্গলনাথকে মন ভরে পুজো দিয়ে চলে এসেছিলাম মহাকাল করিডরের কাছে। সেখানে নেমে দেবাদিদেবকে দর্শন করতে গেছিলাম, এবং আমি দর্শন করতে গেছিলাম ভিআইপি টিকিট কেটে। যেহেতু ভিআইপি টিকিট কেটে দর্শন করেছি তাই ক্যামেরা সেখানে ভিতরে প্রবেশ অ্যালাউ ছিল। তো আমি যতটা পেরেছি, কারণ তাড়াহুড়ো ছিল তো, যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি। শুধু দুঃখ আর আফসোস একটাই থেকেছে, এই যে যখন আমি দেবাদিদেবের কাছে বেলপাতাটা দিলাম, ছোট্ট একটা রূপোর বেলপাতা, আমি জানি আমার মহাকাল দেখেছে আমি কি নিয়ে গেছি, আর ফলও মহাকাল আমাকে দিয়ে দিয়েছে। কিন্তু মানুষের থাকে না যে তুমি কত দামি অর্ঘ্য নিয়ে যাচ্ছ, তার উপর মনে হয় তোমার সাথে তারা ব্যবহার করবে। তাই আমার ছোট্ট রূপোর বেলপাতাটা একপাশে সরিয়ে রেখেছিল। চোখে জল এসেছিল, অভিমান মহাকালের উপরে হয়েছিল। কিন্তু যখন আমি এত সুন্দর মহাকাল দর্শন করলাম, তখন আমার বাহ্য জ্ঞান পুরো লুপ্ত হয়ে গেল। মনে হলো মহাকাল যেন সব দেখেছেন, সব শুনেছেন, আমার সকল প্রার্থনা নিয়েছেন। আর তার প্রমাণ আমি কিন্তু এখন পেয়ে যাচ্ছি পর পর।
তার প্রথম ছিল খুশির রেজাল্ট। মহাকালের আশীর্বাদ বিনা এত ভালো রেজাল্ট হতে পারে? যাই হোক, এই মুহূর্তে আমি মহাকাল মন্দিরের ভিতরে দেখো প্রবেশ করেছি। এই ক্যামেরা অ্যালাও, তোমরা কিছু মনে করো না, একটু নড়ে গেছে কারণ ভিডিও খুশি করছিল। তো আমার এইখান দিয়ে শর্টকাটে আর কি তাড়াতাড়ি করে যাওয়া যায় মহাকাল মন্দির, মানে অনেকের ভিড়ে তোমাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে না। আর এইখানে না মহাকালের মন্দিরের ভিতরে খুব সুন্দর একটা কুণ্ড আছে। আমার তো জানা ছিল না, মনে হচ্ছিল আমি উঠি না, এখানেই চুপ করে বসে থাকি, কিন্তু ট্রেনের হুইসেল তো কানে বাজছিল। সেই কারণে দৌড়াতে দৌড়াতে ওম নমঃ শিবায় জপ করতে করতে যাচ্ছিলাম। এই জায়গা দিয়ে কিছুটা যাবার পরই আমি মহাকাল মন্দিরের ভিতরে প্রবেশ করে যাব। জায়গাটা কি সুন্দর, এত তার ভার চিন্তা করতে পারবে না। এরপর লাইনে করে এসে দেখো দাঁড়িয়ে পড়েছি মহাকাল মন্দিরের সামনে। তো মহাকালজির দর্শন এই টেলিভিশনের মাধ্যমেই তোমাদেরকে করালাম, কারণ অনেক দূরে মহাকাল। আমি জানি না তোমরা দেখতে পাবে কি না, পজ করে চাইলে দেখে নিতে পারো। এই দেখো আমি এখানে বেলপাতা দিয়েছিলাম, বেলপাতাটা উনি সরিয়ে না রেখে দিয়েছিলেন। তো যাই হোক, আমার মহাকাল দেখেছে, ব্যাস তাহলেই হলো। যাকে দেওয়া তাকে তুমি যেভাবে তোমার অর্ঘ্য দাও না কেন। মহাকাল বলেনি, আমার মা কোনো দিন আমাকে বলেনি সোনা দাও, আমাকে দামি শাড়ি দাও। সত্যি তো, শুধু আমার ভক্তিটা এইটুকুই শুধু তাদের প্রার্থনায় থাকে। তো সেটুকু নিয়ে তাদের কাজ অবধি পৌঁছাতে পেরেছি। মহাকাল মন্দিরের চারপাশে দেখার জায়গা প্রচুর, একদিন না দুদিন লাগবে ভালো করে মহাকাল দর্শন করতে। এরপর দৌড়াতে দৌড়াতে মা হর্ষিদ্দির কাছে গেছি, কিন্তু তাকে যখন রূপোর বেলপাতা দিয়েছি, ঠাকুরমশাই এক দৌড়ে গিয়ে মায়ের কণ্ঠে সেই যে জায়গাটা ছিল সেখানে বেলপাতাটা লাগিয়ে মার মাথার চুনরিটা আমাকে দান করেছিলেন। তারপর সব করে হোটেলে গিয়ে লাগেজ নিয়েই দৌড়াতে দৌড়াতে, মানে যেন ট্রেনটাকে কেউ দাঁড় করিয়ে রেখেছিল। আমরা না পৌঁছানো অবধি ট্রেন ছাড়বে না। আমাদের হাতে প্ল্যাটফর্মে ওঠার সিঁড়ি থেকে ট্রেনের কাছ অবধি পৌঁছানোর জন্য মাত্র সময় ছিল 3 থেকে 3.5 মিনিট। আমরাই জানি আমরা কিভাবে ট্রেন ধরেছি। তো যাই হোক, ট্রেনে উঠে তারপর দেখতে দেখতে যাচ্ছিলাম। অনেক দিন আমি আমার তিলোত্তমার থেকে দূরে ছিলাম, নানা রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি। যাই হোক, বলে না পৃথিবীর সব থেকে সুন্দর জায়গা নিজের ঘর, আর নিজের জায়গা নিজের পরিবেশ যেখানে তুমিই সব। তাই জন্য তিলোত্তমার জন্য ভীষণ মন খারাপ করছিল। চারিদিকে রুক্ষতাকে লেন্সবন্দি করতে করতে এগোচ্ছিলাম আর ভাবছিলাম কখন চিরসবুজের দেশে গিয়ে পৌঁছাবো। মাঠের পর মাঠ সবুজ, জলভূমি আছে, আর এখানে দেখো ভীষণ ড্রাই। এখানের জায়গাটা ভীষণ ঊর্জাবান। মহাকাল যেখানে বিদ্যমান সেখানে আর কি চাই, কিন্তু কেন যে এত রুক্ষ এটাই শুধু বুঝতে পারলাম না। এই কত ভাবনা চিন্তা করতে করতে যাচ্ছিলাম। আমার ট্রেন ছিল উজ্জয়ন থেকে বিলাসপুর, বিলাসপুরে গিয়ে আবার আমরা ট্রেন চেঞ্জ করেছিলাম। তো কিছু মুহূর্তে, মানে কয়েক ঘন্টার ব্যবধান ছিল। এটা বিলাসপুর স্টেশন, এখান থেকে ট্রেন ধরে তারপর হচ্ছে আমাদের তিলোত্তমায় পৌঁছানোর পালা ছিল। ট্রেনে ওঠার পর কিছুতেই আর থাকতে ইচ্ছা করছিল না। ট্রেন তো আর প্লেন নয় যে আমাকে উড়িয়ে নিয়ে আসবে, কিন্তু দীর্ঘ দিন, প্রায় 15 দিন আমার তিলোত্তমার ছেড়ে আমি ছিলাম, আমার ঘরটা ছেড়ে আমি ছিলাম। তাই মনের উচাটন মনে হয় বেশি ছিল। মনে হচ্ছে কখন বাড়ি আসবো, কখন কেউ বাংলায় ট্রেনে কথা বলবে, কখন ট্রেনের ঝালমুড়ি উঠবে, কখন ট্রেনের জানলা দিয়ে সবুজ ধানক্ষেত দেখতে পাবো। এই রকমভাবেই যেতে যেতে কিছুক্ষণ পর চোখের সামনে চলে আসলো সবুজ ধানক্ষেত। সেখানে আমি যে অডিও দিয়েছি সেই অডিও বাপু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি চিৎকার করে সেখানে, মানে চোখে জল এসে গেছিলো সবুজ ধানক্ষেত দেখে আর ঝালমুড়িওয়ালাকে দেখে। ওই সকালে এক প্যাকেট ঝালমুড়ি যেন না খেলেই হচ্ছিল না। এরপর ট্রেন যখন ঢুকে পড়ল তখন তো মনে হচ্ছিল চিৎকার করে প্রাণ খুলে বলি, আমার তিলোত্তমা, আমি তোমায় খুব ভালোবাসি।